আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে। আপনাদের সাথে আছি আমি আফনান করিম। ইয়েমেনের রাস ইসা তেল বন্দরে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় কমপক্ষে 50 জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও 106 জন। এটি দেশটিতে চালানো মার্কিন বাহিনীর ভয়াবহ হামলাগুলোর মধ্যে একটি বলে আশঙ্কা করা হচ্ছে। হুথি পরিচালিত সংবাদ মাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। মার্কিন সেনাবাহিনীর দাবি, ইয়েমেনের বিদ্রোহী হুথি যোদ্ধাদের জ্বালানির উৎস বন্ধ করার জন্যই এই হামলা চালানো হচ্ছে। এদিকে ওয়াশিংটন জানিয়েছে, লোহিত সাগরে জাহাজ চলাচলের ওপর হুথিদের আক্রমণ বন্ধ না হওয়া পর্যন্ত তারা ইয়েমেনে হুথি গোষ্ঠীটির অবস্থানগুলোতে আক্রমণ চালিয়ে যাবে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে মার্কিন কেন্দ্রীয় কমান্ড বলেন, এই হামলার উদ্দেশ্য ছিল হুথিদের অর্থনৈতিক শক্তির উৎসকে হ্রাস করা। দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ক্ষমতায় আসার পর হুথিদের বিরুদ্ধে হামলা জোরদার করেছেন। চলতি বছরের মার্চের মাঝামাঝি থেকে ইয়েমেনে যুক্তরাষ্ট্রের বোমা হামলায় কমপক্ষে 125 জন নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই বেসামরিক নাগরিক বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্য বিষয়ক কর্মকর্তারা। তবে যুক্তরাষ্ট্রের তীব্র হামলাতেও পিছু হটতে রাজি নয় হুথি যোদ্ধারা। ইয়েমেনি বিদ্রোহী গোষ্ঠীটি ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করে গাজায় ইসরায়েলি আগ্রাসন শেষ না হওয়া পর্যন্ত তাদের সামরিক অভিযান চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। এদিকে হামাসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেই সাথে প্রশংসাও করেন ফিলিস্তিনি এ সংগঠনটির নেতৃত্বের। হামাসের জিম্মিৎসা থেকে মুক্তি পাওয়া 3 রুশ নাগরিকের সাথে বুধবার ক্রেমলিনে সাক্ষাৎ করেন পুতিন। সেখানেই তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় ফিলিস্তিনের জনগণ আর কর্তৃপক্ষের সাথে মস্কোর দীর্ঘদিনের সুসম্পর্কের কথা উল্লেখ করেন রুশ প্রেসিডেন্ট। তবে গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসন নিয়ে কোনো মন্তব্য করেননি তিনি। পুতিন বলেন, এই মুহূর্তে রাজনৈতিক কোনো ব্যাখ্যায় যেতে চাই না। যা হয়েছে তা খুবই দুর্ভাগ্যজনক। তবে আপনারা যে আজ মুক্ত, তার পেছনে রয়েছে ফিলিস্তিনি জনগণ, প্রতিনিধি ও বিভিন্ন সংগঠনের সাথে রাশিয়ার দীর্ঘদিনের স্থিতিশীল সম্পর্ক। ইসরায়েলে হামাসের নজিরবিহীন অভিযানের সময় সীমান্তবর্তী এলাকা থেকে বন্দী হন রুশ নাগরিক আলেকসান্ডার ট্রুফানোভ, তার মা এলেনা ট্রুফানোভ ও বাগদত্তা সাপির কোহেন। সেই বছরের নভেম্বরে প্রথম দফা যুদ্ধবিরতির জেরে মুক্ত হন এলেনা ও সাপি। চলতি বছর ফেব্রুয়ারিতে ছাড়া পান আলেকসান্ডার। এমনকি আফগানিস্তানের তালেবানের ওপর দেওয়া সন্ত্রাসী তকমা অবশেষে উঠিয়ে নিয়েছে রাশিয়া। গত 2 দশকেরও বেশি সময় ধরে তালেবানকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে তালিকাভুক্ত করেছিল রাশিয়া। এই পদক্ষেপের ফলে 2 দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে। 20 বছর ধরে চলা যুদ্ধের পর আফগানিস্তানে ক্ষমতা দখল করে তালেবান। যদিও এখন পর্যন্ত কোনো দেশ তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি, তবে সম্প্রতি রাশিয়া তাদের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকের চেষ্টা চালাচ্ছে। 3 সালে রাশিয়া তালেবানকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে নিষিদ্ধ ঘোষণা করে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, সুপ্রিম কোর্ট বৃহস্পতিবার এই নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। আফগানিস্তান থেকে মধ্যপ্রাচ্য পর্যন্ত বিভিন্ন দেশে অবস্থিত জঙ্গি গোষ্ঠীর কাছ থেকে বড় ধরনের নিরাপত্তা হুমকির মুখোমুখি হওয়ায় রাশিয়া তালেবানের সঙ্গে কাজ করার প্রয়োজনীয়তা দেখছে। 24 সালের মার্চ মাসে মস্কোর বাইরে একটি কনসার্ট হলে বন্দুকধারীরা হামলা চালিয়ে 145 জনকে হত্যা করে। মার্কিন কর্মকর্তারা বলেছেন, ইসলামিক স্টেটের আফগান শাখা ওই হামলার সঙ্গে জড়িত। এদিকে তালেবান বলেছে যে তারা আফগানিস্তানে ইসলামিক স্টেটের উপস্থিতি নির্মূল করার জন্য কাজ করছে। অন্যদিকে রাশিয়ার কাছে অস্ত্র ও গান পাউডার সরবরাহ করছে চীন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই প্রথম প্রকাশ্যে বেইজিংয়ের বিরুদ্ধে এমন অভিযোগ করলেন। ইউক্রেনের প্রেসিডেন্ট এক সংবাদ সম্মেলনে বলেন, তার সরকারের কাছে গোয়েন্দা তথ্য রয়েছে যে চীন রাশিয়ান ভূখণ্ডে অস্ত্র তৈরি করছে এবং তিনি আগামী সপ্তাহে এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য দিতে সক্ষম হবেন। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীনের সঙ্গে রাশিয়ার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। ইউক্রেন যুদ্ধের ফলে দেশ দুইটির মধ্যে নানা ইস্যুতে এই সম্পর্ক আরও জোরালো হয়েছে। যদিও চীন নিরপেক্ষতার একটি ভাবমূর্তি তুলে ধরার চেষ্টা করেছে ও যুদ্ধে জড়িত থাকার কথা অস্বীকার করছে। জেলেনস্কি বলেন, অবশেষে আমাদের কাছে তথ্য আছে যে চীন রাশিয়ান ফেডারেশনে অস্ত্র সরবরাহ করছে। এদিকে প্রায় 15 বছর পর বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে উচ্চ পর্যায়ে আবারও কূটনৈতিক আলোচনা শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় 2 দেশের পররাষ্ট্র সচিবদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। এই ব্যতিক্রমধর্মী বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন এবং পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ নিজ নিজ দেশের পক্ষ থেকে নেতৃত্ব দেন। এ ঘটনাটি দক্ষিণ এশিয়ার কূটনৈতিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে, বিশেষ করে যখন ভারত পাকিস্তান সম্পর্ক দীর্ঘদিন ধরে উত্তেজনাপূর্ণ। এই সফরের পরিপ্রেক্ষিতে দিল্লিতে আয়োজিত নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালের কাছে সাংবাদিকরা ভারতের অবস্থান জানতে চান। তিনি জানান, আমরা এ বিষয়ে অবগত আছি। একই সঙ্গে তিনি বলেন,
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাহাক ডার চলতি এপ্রিল মাসেই বাংলাদেশ সফরে আসছেন। এ ঘটনাও ভারতের নজরে রয়েছে। তবে এ বিষয়ে অতিরিক্ত কিছু মন্তব্য করতে রাজি হননি তিনি, যা থেকে ভারতের সংযত কূটনৈতিক অবস্থান স্পষ্ট প্রতিফলিত হয়। অপর এক প্রশ্নে ভারত বাংলাদেশের মধ্যে ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধ নিয়ে জানতে চাইলে জয়সওয়াল জানান, এই বিষয়ে আমরা আগেও বহুবার কথা বলেছি। এমনকি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের আলোচনাতেও বিষয়টি উত্থাপন করা হয়েছিল। তিনি আরও বলেন, ভারত বরাবরই বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক গঠনমূলক সম্পর্ক বজায় রাখতে চায় এবং গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও সমৃদ্ধ বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার করে এসেছে। জয়সওয়াল ইঙ্গিত দেন, বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধের পেছনে কিছু ঘটনা রয়েছে, যেগুলোর প্রেক্ষাপট বিবেচনা করলেই পুরো বিষয়টি পরিষ্কার হবে। তবে তিনি সেই ঘটনাবলী কি তা স্পষ্ট করে বলেননি। এই সংযত ও কৌশলী অবস্থান ভারতীয় পররাষ্ট্রনীতির একটি পরিচিত রূপ, যেখানে ঘনিষ্ঠ প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক অটুট রাখতে কৌশলগত সাবধানতা বজায় রাখা হয়। এই মুহূর্তে ভারত বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা এবং আঞ্চলিক সহযোগিতা বজায় রাখতে আগ্রহী, যা ভবিষ্যতের কূটনৈতিক ভারসাম্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।